মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৭ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। বিদায় লগ্নে বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের শুভকামনা জানান চীনের প্রেসিডেন্ট বিশেষ দূত ইউএ শিয়াওয়িয়ং। এটি ছিল দেশের সরকার প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকের পর ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। স্থানীয় সময় সকাল 10টায় বেইজিংয়ে গ্রেট হল অব পিপলে প্রেসিডেন্ট কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনার আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ আলী রিপোর্টে বিস্তারিত। সফরের শেষ দিনে চীনের ঐতিহাসিক আনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় চীন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানোর পাশাপাশি বিউ বলে বেজে ওঠে শ্রদ্ধার সুর। এরপর চায়না কমিউনিস্ট পার্টির মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ন্যাশনাল পিপল কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান জাও লেজির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, এক চীন নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। চীন ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করতে কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথাও জানান তিনি। এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক তৈরি হয়েছে, যার ভিত্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বহুপাক্ষিক আলাপ আলোচনা এবং বিষয়কে আমরা কভার করেছি। যে এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। মাহাদি আমিন বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকবে চীন। একই সাথে মিয়ানমারের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে করিডোর স্থাপনেরও প্রস্তাব দিয়েছে চীন। আমরা সবাই জানি রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এ বিষয়ে সামনে আলোচনা শুরু করব। চিটাগাং পোর্টকে আরও কীভাবে আধুনিকায়ন করা যায় এবং আমরা একটা রিজিওনাল হাব হিসাবে গড়ে তুলতে পারি, যেখানে শুধু বাংলাদেশের জন্য না, চিটাগাং পোর্ট অন্যান্য দেশের জন্য সার্ভ করবে, সেটা নিয়ে যেমন আমরা কাজ করতে চাই। একই সাথে মংলা পোর্টকে আপগ্রেড করবার জন্য এবং মংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ করবার জন্য, সার্ভিস ওরিয়েন্টেড করবার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকেও আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, দুদেশের মধ্যে যৌথ ইশতেহার হয়েছে, যেখানে বিভিন্ন বিষয় উল্লেখ থাকবে। Will support the Prime Minister to lead the country towards prosperity. And they will support Bangladesh, his Prime Minister, Honorable Tareq Rahman, to lead the country towards prosperity. এক চীন নীতিতে বিশ্বাসী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যেসব সমঝোতা ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবায়ন হলে দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনের বেইজিং থেকে
ইউসুফ আলী, মাই টিভি। কুমিল্লা নগরীতে অতিরিক্ত অটোরিকশা, যত্রতত্র পার্কিং আর ফুটপাত অবৈধ দখলের কারণে দেখা দিয়েছে তীব্র যানজট। দীর্ঘদিনের এ যানজট এখন নগরবাসীর গলার কাটা। অফিসগামী যাত্রীদের নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, নির্দিষ্ট সময় স্কুলে যেতে পারছেন না শিক্ষার্থীরা, আর নানা রকম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসা রিপোর্টে। মানুষের চেয়ে অটোরিকশার সংখ্যা বেশি কোন শহরে? উত্তরে সহসাই হয়তো যে কেউ বলে দিবে শহরটির নাম কুমিল্লা। ধারণ ক্ষমতা ৮ থেকে ১০,০০০ হলেও প্রতিদিন অর্ধলক্ষাধিক অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে এই শহরে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশনে ডজন খানেক মেয়র ও প্রশাসকের পরিবর্তন হয়েছে। দীর্ঘ সময়ে পরিবর্তন হয়নি নগরবাসীর যানজট সমস্যার। যানজটের কারণে নানান রকম সমস্যায় পড়ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। এই অটো রিক্সার কারণে কিন্তু এমন যানজট হয় আর কি। যানজটে তো সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে মানে কোচিং এ দিতে একটু দেরি হয়ে যায়। জায়গাটা একটু ছোট, প্লাস সাইডে অনেকগুলা দোকান দিয়ে রাখছে, যার কারণে এইভাবে অনেক জ্যাম সৃষ্টি হয়। রাস্তা পার হতে একটু ভয় করে, অনেকে আঙ্কেলদেরকে বললে একটু দাঁড়ান, ওরা দাঁড়ায় না, উল্টা আমাদের উপরে গাড়ি চাপাইয়া দেয়। যানজটে পড়লে একটু দেরি হয়ে যায়, স্কুলে ঢুকতে দেরি হয়ে যায়, গেট বন্ধ করে দেয়। কোনো প্রতিবাদ করে না, সরকার ফাল্লাইছে, কোনো উদ্যোগ নেয় না। বিগত সময়ে দফায় দফায় আশ্বাস ছাড়া যানজট নিরসনে বাস্তবে কোনো সুফল পায়নি নগরবাসী। তবে কর্পোরেশনের বর্তমান প্রশাসক বলছে অটোরিকশার দৌরাত্ম্য কমিয়ে ও ফুটপাত দখলমুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে যানজট মুক্ত করা হবে কুমিল্লা নগরীকে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, মানুষ কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে মানুষ আহত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করছে, নিহত হচ্ছে। অনিয়ন্ত্রিত যে অটো চলতেছে এগুলোকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। কুমিল্লা নগরীর এই মুহূর্তে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি এসব অটোরিকশা এখন নগরবাসীর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। বিগত সময়ের ন্যায় শুধু আশ্বাস নয়, যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ চায় নগরবাসী। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। দিনাজপুরে পার্বতীপুরে খামারিদের কাছে দিন দিন বেশ জনপ্রিয় হচ্ছে আইওটি ডিভাইসের ব্যবহার। ইন্টারনেট সংযোগের মাধ্যমে খামার নিয়ন্ত্রণের ফলে খরচ কমায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে সংশ্লিষ্টরা। এদিকে নতুন এই প্রযুক্তি দেখতে আসছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল্লাল মামুন। দিনাজপুরের পার্বতীপুরে প্রথমবারের মতো খামারে শুরু হয়েছে আইওটি ডিভাইসের ব্যবহার। উপজেলায় ছোট বড় মিলে প্রায় ৩০টিরও বেশি খামার থাকলেও ব্যতিক্রম এটি। খামারে জ্বলছে লাইট, চলছে ফ্যান, নিয়ন্ত্রণ হচ্ছে তাপমাত্রাও। তবে এসব পরিচালনা করতে খামারে উপস্থিত থাকতে হচ্ছে না কাউকেই। মোবাইল ফোনের একটি অ্যাপের মাধ্যমেই দূর থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে পুরো খামার। এআই প্রযুক্তির সহযোগিতায় আইওটি ডিভাইস ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে এমন স্মার্ট খামার, যা দিনাজপুর জেলায় প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইওটি ডিভাইস ব্যবহারের ফলে একদিকে যেমন কমেছে কর্মী নির্ভরতা, অন্যদিকে খরচ কমে যাওয়ায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন খামারিরা। লাইটিং প্রোগ্রাম, ফ্যানের প্রোগ্রাম এবং টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম এই মোবাইলের মাধ্যমেই কন্ট্রোল করা সম্ভব যে কোনো প্রান্ত থেকে। এদিকে প্রথমবারের মতো ডিভাইসের ব্যবহার এক নজর দেখতে স্মার্ট এ খামারে আসছেন সংশ্লিষ্টরা। অটোমেটিক যে মেশিনটা, এটা আমি কখনো আগে দেখিনি, আজকে দেখার জন্য এখানে আসছি। খামারটা দেখতে এসে খুব ভালো লাগলো। উনি যে ডিভাইসটি ব্যবহার করছেন এটা আসলে প্রত্যেকটা খামারিরই হওয়া উচিত। খামারিদের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধিতে এই ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সরবরাহকারী প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। প্রান্তিক খামারিদের মাঝে আইওটি ডিভাইস সরবরাহ করা হয়েছে। এর ফলে একজন খামারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অ্যাপসের মাধ্যমে তার খামারটাকে মনিটরিং করতে পারে। নতুন ও তরুণ উদ্যোক্তাদের এই ডিভাইস ব্যবহারে আগ্রহী করতে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। এটা যদি আমরা নতুন তরুণ উদ্যোক্তা খামারি যারা আছেন তারা নিতে পারেন, তাহলে মনে হয় আমাদের দেশের অর্থনীতিতে আমরা সবাই অবদান রাখতে পারবো। সেই সাথে খামারের যে লাভ সেটাও আমরা খামারিরা পেয়ে থাকবেন। এদিকে দেশের চলমান পরিস্থিতির পাশাপাশি চুরি ঠেকাতে আইওটি ডিভাইস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উপজেলা প্রশাসন। দূরে থাকলেও যে কোনো কাজের মধ্যে থাকলেও এটা দেখতে পাবে। এটা খুবই চমৎকার একটা ডিভাইস। তা আশা করবো এখান থেকে শিক্ষা নিয়ে আরো খামারিরা উদ্যোগী হবেন। প্রযুক্তির অপব্যবহার নয়, বরং সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আব্দুল্লাল মামুন, মাই টিভি, পার্বতীপুর। নওগাঁর আম্মানে স্বাদ, সুগন্ধ আর দেশের বাজার জুড়ে আলাদা কদর। চলতি মৌসুমে গত 2 মে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে
আমপাড়া। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে নানা জাতের আম। তবে ভালো ফলনের মাঝেও আমের গায়ে দাগ আর উৎপাদন খরচ বাড়ায় কিছুটা শঙ্কায় রয়েছেন চাষিরা। প্রতিনিধি আবু বক্করের তথ্যচিত্রে হাফিজা খানম জ্যোতির রিপোর্টে বিস্তারিত। দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা নওগাঁ। বরেন্দ্র অঞ্চলের বিশেষ আবহাওয়া আর মাটির কারণে এখানকার আম হয় সুস্বাদু ও সুমিষ্ট। মৌসুমের শুরুতেই জেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে নানা জাতের আম। ক্রেতারাও নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কিনছেন মৌসুমের এই জনপ্রিয় ফল। এদিকে রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্য নিয়ে আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো ও গৌরমতি জাতের প্রায় ১,৫১,৫০০টি আমে করা হয়েছে ফ্রুট ব্যাগিং। এতে আমের মান ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। আমের বাজার যেটা ভালো সেটা ভালো আমের দাম আছে ৩৮০০, ৩০০০, ২৮০০, ১৫০০, ১৬০০, ১৭০০, যেমন যেটা কোয়ালিটি। তবে এই জন্য ২৬০০ টাকা, আজকে ওই আম আপনার ১৮০০ বলে, ২০০০ বলে। তবে সবকিছুর মধ্যেও দুশ্চিন্তা আছে চাষিদের। আমের গায়ে দাগ দেখা দেওয়া এবং কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। তাই এবার ন্যায্য মূল্য পাওয়া নিয়েই বেশি চিন্তিত তারা। যে সারা বছর লাগাতার যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমের অবস্থা খুবই খারাপ। আমের যে উপরে কালা একটা দাগ পড়ে যায়, দাগের কারণে কাস্টমারও আমের ধরে না। তবে কৃষি বিভাগ বলছে উৎপাদন ও বাজার পরিস্থিতি ইতিবাচক রয়েছে। মানসম্মত আম উৎপাদন ও বিপণনে বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আমাদের প্রায় ৩০ থেকে ৩৫ ভাগ আম আমাদের কর্তন হয়েছে। আর মূল আম যে আমগুলো, বিশেষ করে আম্রপালির থেকে শুরু করে বাড়িফোর এবং গোলমটি সহ, কার্ডিমন সহ আমাদের যে ব্যানানা যেসব আমগুলো, আমাদের ভ্যারাইটিগুলো আছে, এগুলো পরে আসবে বাজারে এবং কৃষকরা ভালো দাম পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় ৩০,৩১০ হেক্টর জমিতে আমের ফলন হয়েছে। এসব বাগান থেকে প্রায় ৪,২২,০০০ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি। বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল নদী খনন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে কাজ শুরু করেছে। তিনি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বৈঠক করে এগুলো বাস্তবায়ন করছেন। শুক্রবার ঝালকাঠি প্রেস ক্লাবের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আকাশ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুদ্দিন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর সহ প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজে দুস্থ কোনো পরিবারের লোকজন টাকার অভাবে বিনা চিকিৎসায় যেন কোনো ক্ষতি না হয়, এজন্য সরকার তাদের পাশে থাকবে। দিনাজপুর ৬ আসনের নবাবগঞ্জ উপজেলা শুক্রবার বিকেলে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন এবং সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক GR চাল এবং ঝেউটিন বিতরণ অনুষ্ঠানে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন জনগণের উদ্দেশ্যে এমন অভিমত ব্যক্ত করেন। এই সময় তার সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডক্টর শরীফা করিম স্বর্ণা, জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিভিন্ন সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় মিনি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান বক্স বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ECG মেশিন স্থানান্তর, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের অর্থ প্রদান এবং বড় ঘোষা HBB সড়কের উদ্বোধন করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র শহীদে কারবালা ও পবিত্র আশুরা উপলক্ষে সিলেটের জাফলংয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ র্যালিতে অংশ নেন। র্যালিটি জাফলং মামার বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা কারবালার আত্মত্যাগ, সত্য ন্যায়ের আদর্শ তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। পরে আশুরা তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউস থেকে একটি র্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক TMA মমিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঝিনাইদহের মহেশপুরে 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কলেজ বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামের যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের আমির ফারুক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, নায়েবে আমির ফকির আহমদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় মাদকসেবী এবং ব্যবসায়ীদেরকে ধরে পুলিশে দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন বক্তারা। বগুড়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মাদক বিরোধী র্যালি বের হয়ে মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অন্যদের মধ্যে বগুড়া পুলিশ সুপার মির্জা সাইম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাইম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে মাইশা নামে এক শিশুকে। এখনও নিখোঁজ রয়েছে এসএসসি পরীক্ষার্থী নাফিসা। শুক্রবার উপজেলার করনাই এলাকার টাঙ্গন নদীর আতাইঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইশা সুস্থ রয়েছে। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, খবর পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত নাফিসার সন্ধান মেলেনি। শনিবার আবারও উদ্ধার অভিযান চালানো হবে। কুমিল্লার হোমনার লাটিয়াই গ্রামের লক্ষ্মীপুরে খুন হওয়া একই পরিবারের মা মেয়ে সহ 4 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত 10টায় লটিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাদের দাফন করা হয়। লক্ষ্মীপুরে প্রথম জানাজা শেষে 4টি লাশ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি হোমনার লাটিয়ায়। রাত 10টায় কুমিল্লা হোমনায় পৌরসভার লটিয়া গ্রামের ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা শামসুল হক। এ সময় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ একই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান সাধারণ মানুষ। জানাজা শেষে তাদেরকে হোমনা পটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয়।